We are on live, আমরা এখন লাইভে চলে গেছি। সো আমরা ক্লাস শুরু করতে চাই। আচ্ছা, আমাদের আজকে যে ক্লাস, আজকে ক্লাসে হচ্ছে আমি আছি মবির ইবনে মকবুল, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সেই সাথে আমাদের তোমাদের আমি ক্লাস নিচ্ছি, সেই সাথে আমাদের একজন কিউএ টিচার হয়ে থাকবেন শ্রাবণ ভাইয়া। তো ভাইয়া হয়তো কিছুক্ষণের মধ্যে জয়েন করবে, জয়েন করলে তোমরা কিউএ লেখা সার্চ দিলে ভাইয়াকে কোশ্চেন করতে পারবা। আচ্ছা, অলরাইট। আমি আগের ক্লাসে একটা কথা বলেছিলাম যে জিকে পড়াটা হচ্ছে is nothing but a chronology. তোমাকে chronology করে 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 করতে হবে। হ্যাঁ, যদি chronology করতে না পারো তাহলে কিন্তু পড়াটা মনে থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে জিকে পড়ছি, এটা আমি বলেছিলাম গল্পের মতো, তাই না? আগের দিনের পড়ার সাথে দেখবো আজকের পড়া অনেক অনেক মিল। আগের দিনের পড়ার প্রায় 40% আজকের দিনে কাজে লাগবে আমাদের। দেখা যাচ্ছে বড় অংশ আমরা আজকে পড়া বারবার রিপিট করব। তোমার যদি আগের দিনের পড়া মনে থাকে ইনশাআল্লাহ আজকে ক্লাস খুব ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা কি পড়বো? আমরা আগের দিন কি পড়েছিলাম এটা মনে আছে কিনা? আমরা আগের দিন পড়েছিলাম 1947 থেকে 1952, তাই না? আজকে আমরা পড়বো হচ্ছে 1953 থেকে 1970। 71 আমাদের আজকে পড়ার টপিক না। 1971 আমরা একটা বা দুইটা ক্লাসে, মুক্তিযুদ্ধ যেহেতু বড় টপিক আমরা ডিফারেন্ট ক্লাসে পড়বো। তো আমাদের আজকের লেকচারে আমরা কি কি জিনিস পড়বো? আজকের লেকচারে আমরা এই টপিক গুলো পড়বো। আর তোমরা যদি মন দিয়ে ক্লাস করো ইনশাআল্লাহ এটা অনেক ভালো একটা যে ক্লাস হবে, তোমরা অনেক এনজয় করবে আগের দিনের ক্লাসটার মতোই। হ্যাঁ, তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে এই কয়টা। তো আমি মনে হয় বলেছি আগের ক্লাসে যে বই নিয়ে বসাটা জরুরি না, কোন বই আমারই লেখা, আমি দেখাচ্ছে ক্লাস ক্লাস তুমি যখন আমার ক্লাসটা করবা, ক্লাসের পর যখন আমার বইটা ধরবা কিংবা সব পারো, ঠিক আছে? তো ওইগুলো নিয়ে আর কি প্রেশার নিও না। তাও কেউ যদি বই মানে বই কোথায় আছে জানতে চাও, বইয়ে এটা এখানে আছে। বইয়ের টপিক 1.10 আর টপিক 1.11। আগের দিন আমরা পড়ছিলাম হচ্ছে 1.789, 1.7, 1.8, 1.9। আজকে হচ্ছে 1.10, 1.11। আর পেজ খুব সম্ভবত 99 পেজে আছে, 99 পেজ। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আজকে আমাদের পড়ার টপিক। তো পড়বার আগে আমাকে একটু বলো তো আগের দিনে পড়া তোমরা কে কতটুকু পড়ছিলা? একটু আমাকে চ্যাটে জানাও ভাই আগের ক্লাসটা বাসায় পড়েছিলাম নাকি পড়ি নাই, পড়ে এক্সাম দিছি নাকি না পড়ে এক্সাম দিছি, একটু বলো তো, সবার ফিডব্যাক দেখি। সবাই একটু চ্যাটে লেখো সবাই পড়েছে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পড়ে এক্সাম দিছি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো। আচ্ছা, খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তো যদি তোমরা পড়ে থাকো তাহলে আজকের ক্লাসটা অনেক সুন্দর করে তোমরা বুঝবা বা আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো যেটা হয় যে আমাদের 47-এ তো আমাদের যেটা হয় 47-এ দেশ বিভাগ হয়। হ্যাঁ, 47-এ দেশ বিভাগ হলে আমাদের দুইটা দেশ, একটা নাম, একটা দেশের নাম ভারত, একটা দেশের নাম হচ্ছে পাকিস্তান, তাই না? আচ্ছা, ভালো কথা, দুইটা দেশ তৈরি হয়েছে। তো এই যে দুইটা দেশ তৈরি হলো, পাকিস্তানে আবার দুইটা প্রদেশ ছিল, আমি বলছিলাম না, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো এই যে ভাগটা হয়েছিল এটা কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল মনে আছে? বিএজি তত্ত্ব না, বা লাহোর প্রস্তাবের ভিত্তিতে হয়েছে কেউ বলে। তো আসলে এটা ভাগ ধর্মের ভিত্তিতে বলতে গেলে, দুই জাতি দুই দেশ। আমরা কিন্তু ধর্মের ভিত্তিতে মুসলিম হিসেবে পাকিস্তানে ছিলাম আমরা। তো পাকিস্তান দুটো পার্ট ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। দুঃখজনক হলো ধর্মের ভিত্তিতে ভাগ হলেও পশ্চিম পাকিস্তান সবসময় পূর্ব পাকিস্তানের উপর বৈষম্য করে এসেছে। ধর্ম দিক দিয়ে আমরা ভাগ হয়েছি বা আমাদের ধর্ম একই, তো সেই হিসেবে তাদের কিন্তু উচিত ছিল আমাদেরকে ভাইয়ের চোখে দেখা বা তোমার
মানে সম অধিকার দেওয়া। দুঃখজনক হলো তারা তা দিত না। দেখা যেত যে সব সময় যখন আমাদের দেশের জন্য তাদের আমাদের দেশের জন্য বাজেটে বরাদ্দ কম থাকতো, আমাদের দেশ থেকে আমরা বেশি কর দিতাম, সেই কর পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যবহৃত হতো। আমাদের এখানে শিক্ষা খাতে বরাদ্দ কম ছিল, আমরা এখান থেকে চাকরিতে কম নিয়োগ পেতাম। ধরো আর্মি, তারপরে ধরো হচ্ছে এয়ারফোর্স, নেভি, এগুলোতে পূর্ব পাকিস্তান থেকে কম নিয়োগ পেত। তো এইসব নিয়ে আমাদের সবসময় কিছু কিছু কষ্ট বা সবসময় কিছু দুঃখ ছিল। এই দুঃখ থেকে কিন্তু আমরা একটা দল গঠন করেছিলাম। আগের ক্লাসে বলছিলাম, বলো তো 1949 সালে একটা দল গঠন হয়, দলটার নাম কি? কত তারিখে কোথায় কোথায়, কত তারিখে কোথায়, জায়গাটার নাম কি যেখানে দলটা গঠন হয়? একটু মেমোরাইজ করো, একটু বলো তো ভাইয়া। আচ্ছা, আমাকে হচ্ছে একটা ভাইয়ার নাম হচ্ছে ভাইয়া বলছে যে ভাইয়া আগের ক্লাসটা অনেক ভালো লেগেছে, পড়তে গিয়ে অনেক ইজি লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, সবাই পারে, ওকে। সবাই জানে 23শে জুন তারিখে, 23শে জুন 1949 ঢাকা রোজ গার্ডেনে। হ্যাঁ, ওকে, অলরাইট। তো আর গত ক্লাসে পড়াইছিলাম পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল, পুরো পাকিস্তান ফুল যেটা, প্রথম গভর্নর জেনারেল কে, প্রথম প্রধানমন্ত্রী কে, প্রধান মানে কে, প্রেসিডেন্ট কে, আমরা বলেছিলাম। আমাকে তোমার মনে জানো প্রথম গভর্নর জেনারেল নাম কি ছিল বলতো? চ্যানেল লিখে জানাও যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নাম কি। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলের নাম কি ছিল বলো দেখি। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নাম কি ছিল? আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, কিংবা ধরো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা, এরা কেউ কি নির্বাচনের মাধ্যমে আসছিল? এরা কেউ নির্বাচনের মাধ্যমে আসে না, এরা সবাই সিলেকশনের মাধ্যমে আসছে। মানে যে ওনারা চিন্তা করছে যে হ্যাঁ, চলো অমুককে আমরা আমার ক্ষমতা বসাইতে পারি, বা অমুককে এটা দিতে পারি, অমুক করে দিতে পারি, এইভাবে আমরা কাজ করছি, বুঝছো? তো যাই হোক, এভাবে হচ্ছে জিনিসগুলো মানে মূলত চলে আসতেছিল। তো স্বাভাবিকভাবে মানুষ নির্বাচন চায়। তো আমরা যে নির্বাচন দেন, আর কতদিন এভাবে মানে চলবে? একটা নির্বাচনের মাধ্যমে আমরা শাসন ক্ষমতা যারা নির্বাচিত তাদের কাছে তুলে দিই, এটা একটা স্বাভাবিক কথা। তো পাকিস্তান সাথে নির্বাচন দেয় কত সালে? 1954 সালে। ভাগ হয়েছে 47, 7 বছর নির্বাচন দেয় নাই, 7 বছর দেয় নাই। নির্বাচন দিল 1954 সালে, তারা নির্বাচন দেয়। চূড়ান্ত নির্বাচনকে বলা হয় প্রাদেশিক নির্বাচন। 2 প্রদেশি নির্বাচন হয়েছে, পূর্ব পাকিস্তানের নির্বাচন হয়েছে, পশ্চিম পাকিস্তানের নির্বাচন হয়েছে। এখন আমি একটা কথা বলেছি যে 1949 সালে কি ফর্ম হয়? আওয়ামী মুসলিম লীগ। স্টুডেন্ট একটা প্যাচ লাগায়, তোমরা অনেক ভালো। আমি এরকম স্টুডেন্ট আমার লাইফে পেয়েছি, সে এটাই মানতে পারতেছে না যে মুসলিম লীগ আর আওয়ামী মুসলিম লীগ কিভাবে এন্টি পার্টি হয়। দুটো তো সেম নাম। তাহলে আওয়ামী মুসলিম লীগ যে মুসলিম লীগের অপোজিট, বা মুসলিম লীগকে কাউন্টার করার জন্য, বা মুসলিম লীগের বিরুদ্ধে, বা মুসলিম লীগকে প্রতিহত করার জন্য যে আওয়ামী মুসলিম তৈরি হয়েছিল, এটাই অনেকে এটাই বুঝে না, বুঝছো? তোমরা সেদিক দিয়ে অনেক অনেক স্মার্ট বা অনেক অনেক বেশি জানো। আচ্ছা, তো এই যে প্রাদেশিক নির্বাচন, এই প্রাদেশিক নির্বাচনে কিন্তু আমরা চেয়েছিলাম, আমাদের এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যেটা, তারা চেয়েছিল যে মুসলিম লীগ যে হবে, মুসলিম লীগ কিন্তু এমনিতে তোমার দুই পাকিস্তানি ছিল। পূর্ব পাকিস্তান অনেক নেতা ছিল, পশ্চিম পাকিস্তান অনেক নেতা ছিল। পশ্চিম পাকিস্তান বেশি ছিল, পূর্ব পাকিস্তানে অল্প ছিল। তো এই মুসলিম লীগ এটা কিন্তু আমাদের দেশেও এক্সিস্ট করতো একটা টাইম। তো তারা তাদেরকে ডাউন দেওয়ার জন্য হচ্ছে মানে এই প্রাদেশিক নির্বাচনে তারা মুসলিম লীগ অনেক চেষ্টা করে। তারা চিন্তা করে যে এই যে একটা দল মুসলিম লীগ, এদেরকে আমাদের ডাউন দিতে হবে, কারণ এই দলটা কখনো আমাদের কথা ভাবে না, সবসময় আমাদের বৈষম্যমূলক আচরণ করে, সবসময় তারা আমাদের অধিকার দেয় না, আমাদের ন্যায্য দাবি তারা মানতে চায় না। তাই আমরা এদেরকে আমাদের ক্ষমতায় রাখবো না, আমরা পূর্ব পাকিস্তান মুসলিম, আমরা পূর্ব পাকিস্তান আমরা নির্বাচন করবো। ভালো কথা। এখন উপায় কি? নির্বাচন করে, নির্বাচনে জিতলে বাঙালি ভাবছে ঠিক আছে, আমরা নির্বাচনে জিতবো, নির্বাচনে জিতলেই তো আমাদের ক্ষমতা আমরা পেয়ে যাবো, তাই না? তো ভালো কথা। এখন নির্বাচনে তো জিততে হবে, তো নির্বাচনে জিততে অনেক স্ট্র্যাটেজি লাগে, বুঝছো?
মানে কৌশল লাগে। তো এই কৌশল আমি তোমাকে বলবো, বলবার আগে আমাকে তুমি একটু বলবো এখানে কেউ কি আছো রংপুরের? রংপুরের কেউ আছে এখানে? রংপুর, এনিওয়ান ফ্রম রংপুর হিয়ার? এনিওয়ান ফ্রম রংপুর হিয়ার? অনেক অনেক রংপুর আছে। আচ্ছা আচ্ছা, তোমরা হচ্ছে একটু মজা হবা তো বলি, সেটা হচ্ছে কি রংপুর একটা রাজনৈতিক দল আছে, হ্যাঁ, এই দলটার নাম হলো জাতীয় পার্টি। তো এই দলটা তো রংপুরে অনেক সংখ্যাগরিষ্ঠ, মানে ধরো তুমি যেই মানে আমাদের বর্তমান সময়ে যে কোনো বড় রাজনৈতিক দল ওখানে দাঁড়াক না কেন সে হেরে যাবে রংপুরে, জাতীয় পার্টি জিতে যাবে, ঠিক আছে, কারণ ওখানে জাতীয় পার্টি অনেক পপুলারিটি। আমি ঠিক বলছি না? রংপুরের তোমরা তোমরা বলো আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? চিল্লাই বলো ঠিক কিনা, বলো চিল্লাই বলো ঠিক কিনা। আচ্ছা, তো নির্বাচনে এই জন্য কি একটা স্ট্র্যাটেজি হচ্ছে, বড় রাজনৈতিক দল সব চেষ্টা করে জাতীয় পার্টি কিভাবে দলে ফেরানো যায়। রংপুরে তো অনেক আসন আছে, যদি জাতীয় পার্টি আমার দলে ফিরে যায় তাহলে কিন্তু আমি রংপুর সকল আসন পেয়ে যাবো, আমি জিততে না পারি বা জাতীয় পার্টি জিতলে জাতীয় পার্টি যদি আমার দলে জয়েন করে তাহলে কিন্তু আর কিছু লাগে না। হ্যাঁ, এই জন্য বড় বড় দল জোট আকারে থাকে। হ্যাঁ, তো আওয়ামী মুসলিম চিন্তা করতেছে তখনকার সময় তো এলাকা ভিত্তিক কোন নেতাদের এরকম মানে পপুলারিটি ছিল, বুঝছো? যেমন ধরো শেরে বাংলাকে ফজলুল হক, সে কোথাকার লোক? সে বরিশালের লোক, তাই না? তাহলে বরিশালের শেরে বাংলাকে ফজলুল হকের কৃষক পূজা পার্টির অনেক পপুলারিটি ছিল, বুঝছো? তো এরকম এলাকা ভিত্তিক বিভিন্ন দলের বিভিন্ন পপুলারিটি ছিল। এখন কথা হলো যদি কিনা আওয়ামী মুসলিম ক্ষমতায় বসতে চায়, তারা একটা এরকম স্ট্র্যাটেজি নিল, সেটা হচ্ছে কি এই ছোট ছোট দলগুলোকে একত্রিত করে একটা নতুন দল বানালো, এটার নাম দেওয়া হলো যুক্ত ফ্রন্ট। তাহলে যুক্ত ফ্রন্ট কি জিনিস? যুক্ত মানে তো যুক্ত, ফ্রন্ট মানে হচ্ছে দল। হ্যাঁ, যুক্ত ফ্রন্ট হচ্ছে টোটাল 4টা দলের সমষ্টি। তাহলে এবার কি 4টা দল? 4টা দল হলো এই 4টা দল। আওয়ামী মুসলিম লীগ, আমি যে বলেছিলাম আগের ক্লাসে, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তোমার বলো তো, তোমার বলতে পারবে এটা। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? বলো বলো বলো, লেখাই আছে, মাওলানা ভাসানী। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? বলো বলো বলো, কে ছিলেন? শামসুল হক। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক কে ছিলেন? বলো বলো বলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই না? আচ্ছা, তো এই আওয়ামী মুসলিম লীগ আরো 3টা দলকে সাথে নিল, একটা নাম কৃষক প্রজা পার্টি, একটা নাম নেজাম ইসলাম, একটা নাম গণতান্ত্রিক দল। এই 3টা মিলে তার একটা জোট ফর্ম করলো। জোটের উদ্দেশ্য একটাই, মুসলিম লীগকে ডাউন দেওয়া আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা, এটা হচ্ছে আমাদের জোটের উদ্দেশ্য। তো কোন নির্বাচনের আগে নির্বাচনে কি হবে তা নিয়ে, বা নির্বাচনে আমি যদি জিতি তাহলে তোমাকে কি করব, তোমাকে আমি সুলতান কাচ্চি খাওয়াবো, নাকি তোমাকে মানে আইসক্রিম খাওয়াবো, বা তোমাকে ট্রিট দিব, কি করব না করব, এটা কিন্তু নির্বাচনী রাজনৈতিক নেতারা কিন্তু বলে। আমি যদি ভাই নির্বাচিত হই, আমি এই রাস্তাটা সংস্কার করব, আমি এমন ভালো কাজ করব, আপনার 500 টাকা দিব, এসব বলে, বুঝছো? তো এই যে বলে যে দাবি দাবাগুলো আছে না, এগুলো বলে ইশতেহার। কি বলে ভাইয়া? ইশতেহার। তো যুক্তফ্রন্টের এই নির্বাচনী ইশতেহারেও এরকম 21টা পয়েন্ট ছিল, তারা 21টা পয়েন্ট দিয়েছিল যে আমরা নির্বাচিত হই তাহলে আপনাদের আমরা এই এই জিনিসগুলো করবো। হ্যাঁ, তো 21 দফার মধ্যে প্রথম দফা দাবি ছিল একটা এরকম যে বাংলাকে নতুন রাষ্ট্রভাষা করা হবে, তারপর হচ্ছে পাট শিল্পের জাতীয়করণ করা হবে, তারপর উদ্বাস্তুদের পুনঃ, এরকম অনেক কিছু, মানে 21টা দফা দাবি ছিল। মজার ব্যাপারটা হচ্ছে 21টা দফা দাবি মানুষের সে সময়কার নিডকে একদম এক্স্যাক্টলি অ্যাড্রেস করতে পেরেছিল। মানুষ যা চাইতো তাই 21 দফায় ছিল, এই জন্য মানুষ একদম অবিসংবাদিত ভাবে মুসলিম যুক্তফ্রন্টকে সমর্থন দেয়। ঠিক আছে, অর্থাৎ যুক্তফ্রন্টের স্ট্র্যাটেজি পুরোপুরি সাকসেসফুল। তো যুক্তফ্রন্ট ফর্ম হয়েছিল 1653-তে, কারণ তোমার নির্বাচন তো 54-তে, তো বলা হয় 4 ডিসেম্বর। হ্যাঁ, 4 ডিসেম্বর 1953-তে ফর্ম হয়, আর নির্বাচনটা হয় হচ্ছে 8 টু 12 মার্চ। 8 টু 12 মার্চ 1954। কোন কোন বইতে 10 মার্চ লেখা থাকে, 10 মার্চ। আমার বইতে 2টা দিয়েছি, তুমি দেখো যেটা তোমার ভালো লাগে পরীক্ষা আছে। আচ্ছা, এখন এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে আচ্ছা একটা জিনিস, এই যুক্তফ্রন্ট নির্বাচনী প্রতীক কি ছিল জানো? নৌকা। আর যুক্তফ্রন্ট কার নেতৃত্বে হয়েছিল কিন্তু জিজ্ঞাসা করে, কি বলো? ভাসানী। ভাসানী
মেইন যে পার্টি তার তার হেড ছিলেন, তারপরেও এটা তার নেতৃত্বে ছিল না, ছিল একে ফজলুল হকের নেতৃত্ব। ভাষা নিয়ে অনেক পোলাইট বা বিনয়ী মানুষ ছিল। একে ফজলুল হককে যুক্তফ্রন্টের লিডার করা হয়েছিল, বুঝছো? আর এখন এই যুক্তফ্রন্ট করলো, বুঝলাম সবই। যুক্তফ্রন্ট সত্যিকার অর্থে কি আমাদের এটাকে কি বলে, মানে কয়টা তারা ইয়ে পেয়েছিল, তারা কয়টা আসন পেয়েছিল? দেখা যায় যুক্তফ্রন্ট 237টা আসন থাকে, মুসলিম আসন। 37টার মধ্যে 223টাই পায় যুক্তফ্রন্ট, 9টা পায় মাত্র মুসলিম লীগ, মাত্র 9টা পায় মুসলিম লীগ। মানে হারার একটা লিমিট থাকে, এটা বলা হচ্ছে লিমিটলেস হারা বা লজ্জাজনক একটা হারা। মানে আমরা যদি কেউ হইতাম, আমরা তো লজ্জায় মরে যেতাম, বাট ওরা তো লজ্জা পায় না আসলে, ওদের তো ক্ষমতা লাগলে হয়েছে। 237-23টাই পেয়েছে হচ্ছে যুক্তফ্রন্ট, বুঝছো? আর তোমরা তো বলতে পারো ভাইয়া বাকিগুলো কই? বাকিগুলো হচ্ছে অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী বা ছোটখাটো পিচ্ছি বাচ্চা দল ছিল, ওরা পাইছে, বুঝছো? আচ্ছা, এখন তাহলে সর্বপ্রথমভাবে কি সরকার গঠন করার অনুমতি দেওয়া হবে? তো যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়। তো যুক্তফ্রন্ট সরকার টোটাল গঠন করার সাথে সাথে মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। 56 দিন পর পশ্চিম পাকিস্তান যুক্তফ্রন্টকে অপসারণ করে ফেলে, ঠিক আছে? বলে দেয় যে যুক্তফ্রন্ট ভাই, যুক্তফ্রন্ট বাতিল, যুক্তফ্রন্ট কোনো দরকার নাই, আমরা শাসন করবো। মানে এটা হচ্ছে ষড়যন্ত্র ছাড়া কিছু, ষড়যন্ত্র, বুঝছো? যুক্তফ্রন্টের ক্ষমতা না থাকতে পারে, বলা ছিল দাঙ্গাকে কেন্দ্র করে যুক্তফ্রন্টকে অপসারণ করে দেয় আর কি। তো যুক্তফ্রন্ট সরকার কবে গঠিত হয় এই ডেটটা লাগবে, যুক্তফ্রন্ট সরকার কবে ক্ষমতা থেকে অপসারণ করে এই ডেটটাও লাগবে। এই দুটো ডেটে জিকে বইতে সুন্দর করে দেওয়া আছে, বা আমাদের যে ক্লাস নোট থাকবে ওই ক্লাস নোটও আমি দিয়ে দিয়েছি। তো ডেট গুলো কি কি, যারা কাছে বই আছে তারা দেখতে পারো, আর যারা কাছে বই নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি। যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয় হচ্ছে 3রা এপ্রিল 1954, ভেঙে দেওয়া হচ্ছে 30 মে 1954। 56 দিন, হ্যাঁ, 3রা এপ্রিল আর 30 মে, 3রা এপ্রিল আর 30 মে, হ্যাঁ। আচ্ছা, 3রা এপ্রিল আর 30 মে। 3রা এপ্রিল 1954 হচ্ছে ফর্ম হয়, আর ভেঙে দেওয়া হচ্ছে 30 মে 1954। স্টুডেন্ট যে ভুলটা করে, ওরা তাড়াহুড়া করে, পরীক্ষায় কোশ্চেন আসে যুক্তফ্রন্ট সরকার কবে গঠিত হয়, সবাই কি দেয় জানো? আমাদের হচ্ছে এইটা 4 ডিসেম্বর 1953। আরে ভাই, যুক্তফ্রন্ট কবে গঠিত হয় বললে একটা, যুক্তফ্রন্ট সরকার কবে গঠিত হয় বললে একটা। যুক্তফ্রন্ট একটা রাজনৈতিক দল, এটা ফর্ম হয় আর এক ডেটে, যুক্তফ্রন্ট সরকার এটা ফর্ম হয় আরেকটা ডেটে, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, এই যে যুক্তফ্রন্টে কিন্তু মন্ত্রিসভায় বঙ্গবন্ধু একটা পার্টি ছিলেন। বঙ্গবন্ধু ছিলেন এই যুক্তফ্রন্টের, আমরা বলি হচ্ছে কৃষি সমবায় ও পল্লী মন্ত্রী, কৃষি সমবায় ও পল্লী মন্ত্রী, ঠিক আছে? আচ্ছা, এটা পরীক্ষা কিন্তু আসে, ওকে? এখন এই যে যুক্তফ্রন্টের কাণ্ড কারখানা, এটা আমরা একটু দেখবো। যুক্তফ্রন্ট আমি এতক্ষণ যা বললাম, আমি এগুলো এতক্ষণ পড়ালাম, একটু রিপিট করবো। রিপিটটা একটা ভিডিওর মাধ্যমে হবে, অ্যাজ আই ডু। I love to do repeats through video clips, যেগুলো তোমরা এনজয় করো। তার কিছু একটা ভিডিও ক্লিপ প্লে করবো রিগার্ডিং যুক্তফ্রন্ট, এবং আশা তোমরা এটাও এনজয় করবা। আচ্ছা, আমাদের সাথে শ্রাবণ ভাই জয়েন করেছেন। ভাইয়াকে হচ্ছে তোমার যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আস্ক করতে পারো, হ্যাঁ? ভাইয়া খুব সুন্দর করে তোমাকে আনসারটা বুঝিয়ে দিবে। আচ্ছা, 1 মিনিট। চুয়ান্নর প্রাদেশিক নির্বাচন, পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের মুখোমুখি বাঙালিদের যুক্তফ্রন্ট। মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ আর একে ফজলুল হকের কৃষক শ্রমিক লীগের সম্মিলিত যুক্তফ্রন্ট আমাদের স্বাধিকারের লক্ষ্যে তুলে ধরে বাংলার 21 দফা দাবি, আওয়াজ তোলে বাঙালিদের ন্যায্য অধিকারের। বাংলাকে জাতীয় ভাষার স্বীকৃতি, পাট শিল্প জাতীয়করণ, উদ্বাস্তুদের পুনর্বাসন, শিক্ষানীতি সংস্কার, 1 ইঞ্চিও ছাড় দেয়া যাবে না আর। নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয় যুক্তফ্রন্ট এবং একে ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই শুরু হয় নতুন ষড়যন্ত্র।
যুক্তফ্রন্টকে অপসারণ করা হয় ক্ষমতা থেকে। এই অন্যায়ের প্রতিবাদে শোর তোলে বাঙালিরা। আর পাকিস্তানের কাছে পদদলিত হওয়া যাবে না। মুক্তির পথে এগোতে হবে আমাদের। আচ্ছা, ভিডিওটা সুন্দর না? যুক্তফ্রন্ট নিয়ে কেমন লাগলো ভিডিওটা? আচ্ছা, তো আমরা যুক্তফ্রন্ট আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন তোমাকে ছোট ভাই জিজ্ঞাসা করে, একটা পিচ্চি এসে বললো, ভাইয়া বাপু যুক্তফ্রন্ট কি আমাকে 5টা মিনিট একটু বলে শোনাও। বলতে পারবো না ক্লাস শেষে? বলতে পারবো না যুক্তফ্রন্ট নিয়ে ডেট গুলো তুমি কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। তুমি পড়লে বলতে পারবো না যুক্তফ্রন্ট কি? আমি তো বুঝাই পড়াই দিচ্ছি যুক্তফ্রন্ট। তো আচ্ছা, আমি কি তোমাদের কাছে পড়াই? আমি তো গল্প করি, তাই না? আমার মানে গল্প করতে করতেই পড়া হয়ে যায়, তাই না? আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের যুক্তফ্রন্ট। অলরাইট, এর পরের টপিক আমরা পড়বো। তো এই যে যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্ট যেহেতু তারা ভেঙে দেয়, এই ভেঙে দেওয়ার কারণে আমরা কিন্তু অনেক 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 খেপে যাই এবং আমরা অনেক অনেক আন্দোলন করি। যেমন ধরো এরপর আন্দোলন হয় কাকমাই সম্মেলন হয়, তোমরা পড়বা এগুলা। এনিওয়ে, তো এরপরে যে পটভূমিটা, এই পটভূমিটা হতো যে মানুষ দিন দিন কিন্তু ওদের উপর অনেক বেশি রেগে যায়। ঠিক আছে, যে এরা নির্বাচন দেয় না, জোর করে ক্ষমতায় থাকে। আমি আগের ক্লাসে বলছিলাম যে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, এবং ইস্কান্দার মির্জা নিয়ে আমার আগামী ক্লাসে অনেক কিছু পড়বো। ইস্কান্দার মির্জার গল্প আজকে একটু বলি। ইস্কান্দার মির্জা হচ্ছে তোমার যখন দেখে যে আর কোনো কিছু করে কোনো উপায় নাই, যে যে কোনো সময় তারা শুধু আমাদেরকে মানে তারা দেখে যে মানুষ খালি আন্দোলনই করছে, তারা আমাদেরকে চাই না, তখন যেটা করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সামরিক শাসন জারি করে। ঠিক আছে, সামরিক শাসন জারি করে এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় হচ্ছে আইয়ুব খানকে। ঠিক আছে, কাকে নিয়োগ দেয়? আইয়ুব খানকে। ঠিক আছে, এক মিনিট একটু কলম। ইহার নাম ইস্কান্দার মির্জা। ইহানা, এনার নাম ইস্কান্দার মির্জা। আর উনি সামরিক শাসন জারি করে তোমার প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ দেন হচ্ছে আইয়ুব খানকে। এবং পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম সামরিক শাসন কে জারি করেন পাকিস্তানে? ইস্কান্দার মির্জা। কিন্তু পলিটিক্স খুব নোংরা একটা খেলা, বুঝছো? এই খেলাটা না অদ্ভুত টাইপের, কখন যে কি হয় আমরা কেউ জানি না। তো এই খেলায় কেউ হারে, কেউ জিতে, কেউ কাঁদে, কেউ হাসে। তো আইয়ুব খান সামরিক শাসন কর্তা হয়ে উনি ঘোষণা করেন, আজকে থেকে আমি পাকিস্তানের প্রেসিডেন্ট, ইস্কান্দার মির্জা বাতিল। ঠিক আছে, দেখো পলিটিক্সের খেলা অনেক বাজে আর কি। ইস্কান্দার মির্জা আউট, আইয়ুব খান নিজেকে সমগ্র পাকিস্তানের স্বনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। ঠিক আছে, তো এই লোকটা হচ্ছে সামরিক শাসন জারি করেন এবং মানুষ কিন্তু কি জানো, মানুষ খালি গণতন্ত্র চায়। মানুষ বলে ভোট হও, ভোট হও, গণতন্ত্র গণতন্ত্র দাও। আইয়ুব খান বুঝছে আমার গণতন্ত্র দেওয়া লাগবে, কি যে করি এই চিন্তা করতেছে। তার একটা কাজ করে, সেটা না গণতন্ত্র দিবে, গণতন্ত্র দিলে তো আবার হেরে যাবে। মানে ও চায় না যে গণতন্ত্র দিলে আমি হারবো। তাহলে কি করা যায়? একটা সলিউশন বাইর করতে হবে, তাই না? গণতন্ত্র দিতে হবে, হারাও যাবে না। কি করা যেতে পারে? তোমাদের মধ্যে কার কি বুদ্ধি আছে বলো? তোমরা তো অনেক বুদ্ধিমান, অনেক ব্রিলিয়ান্ট পোলাপান। উনি একটা গণতন্ত্র আবিষ্কার করেন। ঠিক আছে, হ্যাঁ সত্যি বলছে, আবিষ্কার করেন। নিজে একটা গণতন্ত্র আবিষ্কার করেন না, গণতন্ত্রের নাম দেন হচ্ছে মৌলিক গণতন্ত্র। আমরা ইংলিশে বলছি বেসিক ডেমোক্রেসি। এরকম গণতন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত ছিল না, উনি প্রথম আবিষ্কার করেন গণতন্ত্রটা। চিন্তা করো, মানে মানে কি মানুষ কি করতে পারে ক্ষমতার জন্য। তো এই যে বেসিক ডেমোক্রেসি, এটার মানে হচ্ছে আইয়ুব খানের কিছু চালাপালা থাকবে, আইয়ুব খানের কিছু কিছু নির্বাচিত ব্যক্তিবর্গ থাকবে। এই লোকগুলো যদি বলে আইয়ুব খান ক্ষমতা থাকবে, তাহলে তারা আইয়ুব খান ক্ষমতায়। আর যদি আইয়ুব খান ওই লোকগুলো বলে আইয়ুব খানকে ক্ষমতায় রাখতে আমরা চাই না, তারা আইয়ুব খান ক্ষমতা থাকতে পারবে না। বুঝছো, এটাকে বলা বেসিক ডেমোক্রেসি। এখন উনি যাদেরকে নিয়োগ দিতেছে এই কাজে, তারা তো প্রত্যেকে আইয়ুব খানেরই লোক, আইয়ুব খানের ঘনিষ্ঠ মানুষ, তো আইয়ুবকে সাপোর্ট করবে স্বাভাবিক, তাই না? তো এটা হচ্ছে আমাদের মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। এবং এই লোকটা কিন্তু 60 সালের সামরিক শাসন প্রত্যাহার করেন।
তো যাই হোক, এই লোকের আসলে অনেক কাহিনী আছে, বুঝছো? কাহিনী হচ্ছে ইলেকট্রনের বোকা লোক, হ্যাঁ, এখানে যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করে? ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে। তো ইন্ডিয়ার পাকিস্তান সবসময় যুদ্ধ করে। আমরা বলি যে ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে এখনো যুদ্ধে নিয়োজিত, বা আমরা, তোমরা জানো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের নাম কি? এটা আজকের ক্লাসের টপিক না, বা এটা হচ্ছে এর মধ্যে না। সামরিক শাসন মানে হচ্ছে কি ভাই, দেশটা আর্মিরা চালাবে। সামরিক শাসন মানে হচ্ছে দেশটা আর্মিরা চালাবে। আর্মিরা চালালে ওই দেশে আর কোনো জ্ঞান থাকবে না। আর্মিরা, তুমি কোনো মিছিল মিটিং করলে আর্মিরা গুলি চালাবে, একদম টাইট করে দিবে, মায়ের উপর ওষুধ, আমরা বলি না ওইটা। তো এই যে আমরা এই যে আমাদের পাক ভারত যুদ্ধ যেটা হচ্ছে, আমরা বলি যে ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে যে বর্ডার, এই বর্ডার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোল সবসময় স্নায়ু যুদ্ধ চলে। ধরো ইন্ডিয়া যদি একটা গুলি করে, পাকিস্তান আর একটা গুলি করে, ইন্ডিয়া যদি একটা বোম মারে, পাকিস্তান আর একটা বোম মারে, সবসময় তারা যুদ্ধ করতেই আছে, এরকম যুদ্ধ কোনো থামে না। তারপরও ঘোষণা দিয়ে যুদ্ধ হচ্ছে টোটাল 4 বার, ঘোষণা দিয়ে যুদ্ধ, বুঝছো? তো একবার হচ্ছে 47-এ কাশ্মীর নেওয়া নিয়ে, একবারে 65-তে আইয়ুবের আমলে, একবার হচ্ছে 71-এ আমরা মুক্তিযুদ্ধের সময়, একবার 1999, 4 বার। তো 65-তে যখন হয়, একটু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট পরে বলতেছি, মানে অন্য ফরম্যাট ইম্পর্টেন্ট। তুমি বলতে পারো ভাই আইয়ুব খান যুদ্ধ করছে, আমার কি, ওরা যুদ্ধ করে মরছে, মরুগা বাচুগা, আমার বাংলাদেশের সাথে কি রিলেটেড আছে, রিলেটেড বলবো একটু পরে। তো 1965 সালে তারা যুদ্ধ করে, বুঝছো? তো যুদ্ধটা হয় প্রায় 1 মাসের মতো, ধরো 15 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর। হ্যাঁ, 15 আগস্ট যুদ্ধটা শুরু হয় 1965 সালে, আর যুদ্ধ শেষ হয় 23 সেপ্টেম্বর। এই যে যুদ্ধটা হয়, পাকিস্তানের আইয়ুব খান, ইন্ডিয়ান হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, এট দ্য টাইম ওখানকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী। তো এখানে একটা টুইস্ট হচ্ছে, ভারত সব পূর্ব পাকিস্তানকে বন্ধু ভাবতো, বা পূর্ব পাকিস্তান খাদে খুঁটে যাইতো, বুঝছো? ওরা মনে করতো পূর্ব পাকিস্তান আমাদেরই লোক। তাই যত যে আক্রমণ যুদ্ধ, ওরা সব পশ্চিম পাকিস্তানের সাথে করতো, আমাদের সাথে যুদ্ধ করতো না, বুঝছো? কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, এই টোটাল যে যুদ্ধ, যদি ভারত চায়, আমরা তো পাকিস্তানের পার্ট নাকি, যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে হতো। তো এখন ভারত যদি চায় যে পূর্ব পাকিস্তানে একটা বোমা হামলা করবে, কারো কি ভারতের ক্ষমতা আছে বলো? ভারত যদি চায় পূর্ব পাকিস্তানে বোম মারা উড়াই দেবো, করতে পারে না। দুঃখজনক ব্যাপার হলো, এই যে একটা আমার যুদ্ধ চললো, পশ্চিম পাকিস্তান পুরোপুরি সুরক্ষিত ছিল, পশ্চিম পাকিস্তানের বর্ডারে সেনা মোতায়েন ছিল, তারা সুরক্ষিত ছিল ভারতের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য। কিন্তু পশ্চিম পাকিস্তান সুরক্ষিত থাকলেও পূর্ব পাকিস্তানকে তারা কোনো নিরাপত্তা দেয় নাই। পূর্ব পাকিস্তান পুরোপুরি অরক্ষিত ছিল। হ্যাঁ, ভারত আমাদের আক্রমণ করে নাই, যদি করে বসতো তখন কি হইতো? যদি করতো কিছু বলতে পারতাম, কত মানুষ মারা যেত চিন্তা করো। ভারত না করবে না বুঝলাম, যদি করে তাহলে কি পাকিস্তানের উচিত ছিল না যে পূর্ব পাকিস্তানকেও প্রোটেকশন দেওয়া? উচিত ছিল কিনা? কারণ আমরা তো পাকিস্তানের পার্ট, তারা আমাদেরকে প্রোটেকশন দেয় নাই। তো এই জিনিসটা নিয়ে আমরা সেন্টি খাইছিলাম, বুঝছো? সেন্টি খাওয়া মানে বুঝো, পরে বলতেছি। তার আগে বলি, এই 15 আগস্ট 23 সেপ্টেম্বর, হ্যাঁ, এই যুদ্ধদিন পরে থেমে যায়। থামাইছে কে? সোভিয়েত ইউনিয়ন থামায়। এই যে এটার নাম ছিল লাল বাহাদুর শাস্ত্রী, লোকটার নাম, আর লোকটার নাম আইয়ুব খান। তো এদেরকে মধ্যস্থতা করে বা খাতির করায় দেয় হচ্ছে এই সোভিয়েত ইউনিয়নের লোকজন। তারা তাসখান নামক স্থানে একটা চুক্তি স্বাক্ষর করে এবং যুদ্ধটা বন্ধ করে দেয়, বুঝছো? আচ্ছা, এখন যেখানে ছিলাম, তো আমরা হচ্ছে তোরা সেন্টি খাইছি, দেখো মেয়েরা সেন্টি খানা রাগ করে। তারপরে ধরো, মানে সেন্টি খাওয়া মানে বুঝো, এই যে ফেসবুকে হচ্ছে এই ইমোজিটা দেয়, এই ইমোজিটা, এটা বলে সেন্টি ইমোজি। এইটা 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 আমি আগে জানতাম কি জানো? আমি জানতাম এটা হচ্ছে হাসি খুশি ইমোজি, মানে হাসলে ইমোজিটা দেয়। পরে আমি শুনি এটা নাকি সেন্টি ইমোজি, বুঝছো? মানে তুমি কষ্ট পেলে নাকি ইমোজি দেয়, আমরা জানতাম না। হাসির ইমোজি নাকি আরেকটা আছে, হাসির ইমোজি হচ্ছে এরকম, হাসির ইমোজি নাকি এই যে এরকম, আমি একটু দেখাই। তোমরা মনে জানো এগুলো, জানো নাকি? তুমি তো অনেক স্মার্ট, আমি জানছি অনেক পরে। হাসির ইমোজি হচ্ছে এরকম, এটা হচ্ছে সেন্টি ইমোজি। তোমরা কে কে এটা জানতাম না? আমি তো জানতাম না, বুঝছো? আমি জানছি কবে বলি, আমি জানছি হচ্ছে তোমার গত বছর জানছি এটা, কারণ আমার ফেসবুকে ছিল না। আমি মেডিকেলে চান্স পাওয়ার পর ফেসবুক চালাই, তো আমার আগে ফেসবুক চালাইতাম না। তো তো যাই হোক, আমি এটা, তোমার কি আমার মতো কেউ আসো নাকি যে ভাইয়া জানতাম না সেন্টি ইমোজি এটা?
আপনার মতো আমিও এটাকে হাসি খুশি মুজি ভাবতাম, পরে এটা জানছি এটা সেন্টি। কেউ আসো নাকি দেখি? অনেকে আছে এই বছর জানছে। দেখছো কি একটা অবস্থা। তোমার তো অনেক ট্যালেন্ট। আমি এই বছর জানি না, সত্যি কথা বলতে। বুঝছো, তোমার তো সেই অনেক স্মার্ট কিডস। আচ্ছা, কেউ কি জানছে? আচ্ছা, আমি আমি তো চিনতাম না। আচ্ছা ভাইয়া, এভাবে ক্লাসে স্লাইড হলে ভালো হয়। থ্যাংক ইউ ভাইয়া, আমি ইনশাআল্লাহ বলবো সবাইকে এভাবে ক্লাস নিতে। আচ্ছা, অনেকে আজকে জানতেছে। সেই নিউ ফেসবুক, আমি আগে জানতাম, মাত্র জানলাম ভাই। আচ্ছা, ঠিক আছে, অলরাইট। আমি তো ফেসবুক বাসাতে কমেন্টস পড়তেছিলাম, বুঝছো, ফ্রিজ হয় নাই, তোমার আমি দেখছি জয়া পলি, আমি ফ্রিজ না। আচ্ছা, তো যাই হোক, তো আমরা তো সেন্টি খাইছি, বুঝছো। এই আমাদেরকে ইয়ে বলতে নাই কেন এটা নিয়ে? আমরা সেন্টিকে একটা দফা দিছিলাম, দফা নাম 6 দফা। সেটা নিয়ে মানে 6 দফা একটা ব্যাকগ্রাউন্ড, 6 দফা তো অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে 6 দফাটা দেওয়া হয়েছে। বাট 6 দফার পঞ্চম, ষষ্ঠ দফার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কাহিনীটা, ঠিক আছে? এটা পরে বলতেছি। তো এটার কাহিনীটা কি? কাহিনী হচ্ছে কি, তুমি 65-তে গেলে 66-তে আসবে। 66-তে তোমরা জানো 66-তে আওয়ামী মুসলিম লীগের প্রেসিডেন্ট কে হন বলো তো? আওয়ামী মুসলিমের প্রেসিডেন্ট কে হন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না? তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার পর, ক্ষমতা না আসলে মানে নেতৃত্বে আসার পর, ক্ষমতা এখনো পায় নাই, নেতৃত্বে আসার পর উনি মানুষের জন্য 6টা দফা দাবি উপস্থাপন করেন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। তো এই 6টা দাবি আপনারা মানতে হবে, না মানলে কিন্তু আমরা পশ্চিম পাকিস্তানের সাথে নাই, আমরা যাবো না। এখন 6টা দফা কি কি? কথা হচ্ছে কি, 6টা যে দফা, আমি অবাক হই যে মাত্র 6টা দফা উনি এত ব্রিলিয়ান্ট ভাবে, এত ব্রিলিয়ান্ট ওয়েতে ওনার মানে বাংলাদেশের মানুষের জন্য যা যা প্রয়োজন তা উল্লেখ করেন, তা ভাবাই যায় না। মাত্র 6টা পয়েন্ট উল্লেখ করেছে, 6 পয়েন্টস। এটা আমরা বলছি 6 পয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে? তো তুমি দেখো, যুক্তফ্রন্টে ছিল 21 দফা, তুমি পড়বা শিক্ষা আন্দোলন হয়, ছাত্ররা 11 দফা দেয়, অনেক কিছু দেয়, অনেক দফা। মানে মাত্র 6টা দফায় বাজিমাত করে দিচ্ছে, বুঝছো? এই জন্য বলে ক্যারিসমেটিক লিডারশিপ। তো যাই হোক, 6টা দফা কি? এটা 6টা দফা, এই 6টা দফা বইতে আছে। তো 6 দফার এক্সপ্লেনেশন কি, এটা পড়ে কোনোদিন আসবে না, বা আসতে আমি শুনি নাই বা দেখি নাই। বাট আমি হচ্ছে তোমাকে এই ক্লাসে এই 6টা দফা এক্সপ্লেইন করে শোনাবো, এই ব্যাখ্যাটা সব জায়গায় পাবা না। 6টা দফা আসলে কি বোঝাচ্ছে, এই ব্যাখ্যাটা তুমি কোনো অনেক কম বইতে পাবা। বাট আমার কাছে মনে হয়েছে 6টা দফা তোমাদের জানা উচিত জিকে বুঝে পড়ার জন্য, বা জিকে আনন্দের সাথে পড়ার জন্য, ঠিক আছে? আমি 6টা দফা তো তোমাদের দেখে মনে হচ্ছে হিব্রু ভাষা, মনেই থাকবে না। আমি 6টা দফা সুন্দর করে বুঝাই বলতেছি, যে শোনো, ঠিক আছে? বুঝবে কেন এটা ইম্পর্টেন্ট বা কেন ইন্টারেস্টিং। প্রথম দফায় বলতেছে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। বঙ্গবন্ধু বলতেছে 6 দফাতে যে আমার যে দেশটা তৈরি হবে, নতুন যে দেশটা তৈরি হচ্ছে, এই দেশটাকে বলা হবে ফেডারেল রাষ্ট্র। কি বলা হবে? ফেডারেল রাষ্ট্র। এই দেশটা হবে একটা ফেডারেল রাষ্ট্র, ঠিক আছে? ফেডারেল মানে কি? ফেডারেল মানে হচ্ছে এই দেশের সবগুলা প্রদেশ স্বাধীন থাকবে, হ্যাঁ। এবং রাষ্ট্রের প্রকৃতি কি? এই দেশে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা থাকবে, এটাকে বলা হয় সাংবিধানিক কাঠামো। আচ্ছা, মানে দুইটা প্রদেশ কিন্তু স্বাধীন। দেখো, প্রথম দফাতে খেলা ঘুরে গেছে, প্রথম দফাতে বলছে প্রদেশগুলো স্বাধীন করে দিতে হবে। নাম্বার 2, আচ্ছা প্রদেশগুলো স্বাধীন বুঝলাম, কেন্দ্র তাহলে কি করবে? কেন্দ্রের হাতে কোনো ক্ষমতা থাকবে না? থাকবে। কেন্দ্র সরকারের তোমাদের 2টা ক্ষমতা থাকবে, মাত্র 2টা, মানে লোকতন্ত্রহীন ভাগ করে রাখবে।
প্রথম ক্ষমতা হচ্ছে পররাষ্ট্র, সরি দেশ রক্ষা, মানে হচ্ছে ধরো আর্মি নেভি এগুলো তৈরি করা, আমরা হচ্ছে পররাষ্ট্র। আর কোনো ক্ষমতা থাকবে না, টাকা পয়সা কোনো ক্ষমতা দিবেই না ওরা। 3 নম্বর ক্ষমতা হচ্ছে মুদ্রা বা অর্থ সম্পর্কীয় ক্ষমতা। সেটা হচ্ছে কি প্রত্যেক প্রদেশে আলাদা আলাদা মুদ্রা থাকবে। ধরো বাংলাদেশের টাকা মানে পূর্ব পাকিস্তানের টাকা, পশ্চিম পাকিস্তানের রুপি, আলাদা মুদ্রা থাকবে। বাট এই মুদ্রা যেটা অবাধ বিনিয়োগযোগ্য হবে। পূর্ব পাকিস্তানের টাকা তুমি পশ্চিম পাকিস্তানের রুপি সে চালাতে পারবা, পশ্চিম পাকিস্তানের রুপি তুমি পূর্ব বাংলার টাকা সাথে চালাতে পারবা। বুঝছো, মানে অবাধ বিনিয়োগযোগ্য মুদ্রা থাকবে। 4 নম্বর প্রস্তাব হচ্ছে রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধনীয় ক্ষমতা। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে দুইটা দেশ সমান সমান রাজস্ব বা সমান সমান কর দিবে, এবং মানে এটার মানে হচ্ছে যে দুইটা দেশের রাজস্ব নিজের কাছে থাকবে। তোর পূর্ব পাকিস্তান মানুষ ট্যাক্স দেয়, এটা পূর্ব পাকিস্তান উন্নয়নে ব্যবহৃত হবে। পূর্ব পাকিস্তান মানুষের টাকায় পশ্চিম পাকিস্তানের ব্রিজ বানাবে, এসব হবে না। আবার পশ্চিম পাকিস্তানের টাকা পশ্চিম পাকিস্তানে থাকে, আমি কারোর টাকা চাই না, আমরা স্বাধীন। তবে কেন্দ্রীয় যত সরকার আছে, কেন্দ্রের জন্য তো তোমার দেশ রক্ষা পররাষ্ট্র খরচ আছে না, খরচ তো একটা আছেই। তাই কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য ট্যাক্সের একটা ন্যূনতম অংশ, একটা নির্ধারিত অংশ দুই দেশ সমান হারে কেন্দ্রকে দিবে। আবার বলছি, সমান হারে কেন্দ্রকে দিবে। ধরো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান 5 টাকা দেয়, পশ্চিম পাকিস্তান 5 টাকা দিবে। পশ্চিম পাকিস্তান 10 টাকা দেয়, পূর্ব পাকিস্তান 10 টাকা দিবে। তো এরকম হবে না যে পশ্চিম পাকিস্তান 10 টাকা দিবে, আমরা 20 টাকা দিয়ে বসে থাকবো। বুঝছো, এটা বলা হচ্ছে রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। তারপর হচ্ছে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে প্রত্যেক দেশ তার বৈদেশিক আয়ের উপার্জিত অর্থ নিজেদের জন্যই ব্যয় করতে পারবে, বা নিজেরা নিজের কাছে থাকবে। এই টাকা পশ্চিম পাকিস্তানে দরকার নেই। ঠিক আছে, এটাকে বলে বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। এরপরে পয়েন্টটা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। এটা কি জিনিস? আঞ্চলিক সেনাবাহিনী মানে হচ্ছে প্যারা মিলিটারি ফোর্স। এটা কি জিনিস? ওই যে বললাম সেন্টি খাইছে, তোমরা বলতে পারো ভাই হ্যাঁ এই গল্প কেন বললেন, এই গল্পের সাথে লাভ কি? এই গল্পের রিলেশন আছে, কারণ ছাড়া তো পড়াই নেই। আচ্ছা, এই গল্পটা কি হয়েছে? তো আঞ্চলিক সেনাবাহিনী, বঙ্গবন্ধু বলছে দুইটা প্রদেশেই আলাদা সেনাবাহিনী, আঞ্চলিক সেনাবাহিনী থাকতে হবে বা আধা সামরিক বাহিনী থাকতে হবে। আমরা ইংলিশে বলেছি প্যারামিলিশিয়া ফোর্স। বুঝছো, মানে ধরো আর্মির মধ্যে এত পাওয়ারফুল না হলেও অ্যাটলিস্ট তোমার বিজিবি ছিল না, মানে বর্ডার গার্ড বাংলাদেশ, বা ধরো র্যাব, এই লেভেলের ক্ষমতা সম্পন্ন দুটা তোমার নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে। পূর্ব পাকিস্তান আলাদা, পশ্চিম পাকিস্তান আলাদা। নাহলে আমরা এরকম আনপ্রোটেক্টেড থাকবো, যে কোনো বৈদেশিক শক্তি এসে আমাদেরকে ছোপ পেরে নিয়ে যাবে, এসব হবে না। তুমি 6টা পয়েন্ট পড়ো তো একবার, শুরু থেকে শেষ পর্যন্ত ভেবে দেখছো কেন কত ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি এই 6টা পয়েন্ট মানে, তাহলে আমাদের কোনো দুঃখ থাকে বলো? তাহলে আমরা স্বাধীন হয়ে গেলাম না? আচ্ছা, আমরা যে স্বাধীন হবো এটা কি পূর্ব পশ্চিম পাকিস্তান চায় না তো? তাহলে 6 দফাকে মানবে নাকি মানবে না? মানবে না। কি হবে? 6 দফা মানবে না। তারা না মেনে এই 6 দফার দেবার কারণে বঙ্গবন্ধুকে তারা অনেক জুলুম নিপীড়ন করবে। আলটিমেটলি যেটা হবে, বঙ্গবন্ধু এই জুলুম 6 দফাকে বাস্তবায়ন করবার জন্য উনি গোপনে একটা মিটিং এর মাধ্যমে সশস্ত্র উপায়ে স্বাধীনতা ঘোষণা করে ফেলবেন, ওরা একটা প্ল্যান করছিলেন। হ্যাঁ, যে না 6 দফা যদি ওরা মানবে না, সশস্ত্র ভাবে গোপনে হঠাৎ করে ঘোষণা করবো আজ থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন। বাট কথা হচ্ছে কি, এই যে ঘোষণাটা, এই যে একটা গোপন প্ল্যানিং, সব জায়গায় মির্জাফর আছে না, সব জায়গায় মির্জাফর থাকে। বঙ্গবন্ধুর মিটিং মির্জাফর ছিল, মির্জাফর নাম হচ্ছে আমির হোসেন। এই লোক গিয়ে করে কি, পশ্চিম পাকিস্তানকে জানায় না যে ওরা কিন্তু একটা বুদ্ধি করতেছে, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে ফেলবে। তো এই যে এটা ফাঁস হয়ে যায়। এটা ফাঁস হয়ে যাওয়ার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়, আর রাষ্ট্রদ্রোহিতার মামলার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বুঝছো, তো এটা নিয়ে আমি পরে বলবো। তার আগে বলে নেই, এই যে 6টা দফা দেখতেছো, 6টা দফা বঙ্গবন্ধু মোট 3বার উপস্থাপন করেন। আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় 23শে মার্চ 1966। এটা এই ডেটটা লাগবে, অন্যান্য ডেট আরো 2বার যা আছে পড়লে পড়ো, না পড়লে না, এবার এটা লাগবে। আর একটা ডেট আছে 7 জুন। 6 দফা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আন্দোলন করে, পুলিশদের গুলি চালায় 7 জুন তারিখে, এবং এই জন্য 7 জুনকে 6 দফা দিবস বলা হয়। প্রত্যয় হবে 6 দফা দিবস, তাহলে 1 যোগ করো 7। বুঝছো, পোলাপাইন ভুলটা কি করে 6 দফা দিবস সব দিয়ে রাখে 23শে মার্চ, কোন আমার আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে 23শে মার্চ।
সরি 23শে মে বলতেছি কেন, মার্চ, এক মিনিট, 23শে মার্চ, হ্যাঁ 23শে মার্চ দাগে আসে কিনা, হবে কি 7 জুন, হ্যাঁ যাই হোক, এরপরে আগরতলা সাথে মামলা হয়। আবার বললাম অনেকক্ষণ পড়ে ফেলছি, পড়ে ফেললে আমি কি করি, সামারাইজ করি, যাতে তোমাদের পড়া সুন্দর করে বুঝতে পারো তোমরা, তাই না? যুক্ত ফ্রন্ট পড়া শেষ, এবার কি বললাম 6 দফা বললাম, তাহলে আমরা 6 দফার উপর একটা ভিডিও দেখবো, যে ভিডিওটাতে খুব সুন্দরভাবে আমাদের আমাদের এই 6 দফাটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, তো লেট মি গিভ, আমাকে কিছু সময় দাও, ভিডিওটা প্লে করব। বঙ্গবন্ধুর কাছে ৬ দফা ছিল একটা সাঁকো, যাতে চেপে স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মূলত রচিত হয়েছিল বঙ্গবন্ধুর ৬ দফা থেকেই। এটি ছিল রাজনীতিতে বঙ্গবন্ধুর দূরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। পাকিস্তানি শাসন শোষণ বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি আইয়ুব সরকারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ লাহোরে এক জাতীয় সম্মেলন আহ্বান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিন অনুষ্ঠিত সম্মেলনে ৬ দফা উত্থাপন করেন। বঙ্গবন্ধুর দাবি আইয়ুব সরকার প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। দেশে ফিরে ৬ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা দেশে ৩৫ দিনে মোট ৩২টি জনসভায় বক্তৃতা করেন। ৬ দফা দাবির সপক্ষে জনমত প্রবল হয়ে ওঠায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর নেমে আসে অমানবিক নির্যাতন, গ্রেফতার হন বঙ্গবন্ধু। ৬ দফা প্রচারকালে ৩ মাসে ৮ বার গ্রেফতার হন তিনি। ১৯৬৬ সালের ৮ই মে থেকে একটানা ৩৩ মাস কারাবন্দী ছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধুর ১৪ বছরের কারাজীবনে এটাই ছিল দীর্ঘ কারাবাস। বঙ্গবন্ধুকে কারাগারে নিক্ষেপ করে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েও ৬ দফার আন্দোলনকে যখন রোধ করা যাচ্ছিল না, তখন বঙ্গবন্ধুকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে চিরতরে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য আগরতলা মামলা দায়ের করা হয়। বঙ্গবন্ধুকে গ্রেফতারের প্রতিবাদে আওয়ামী লীগ ১৯৬৬ সালের ৭ জুন সারা দেশে সাধারণ ধর্মঘট আহ্বান করে। এ ধর্মঘটে ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে পুলিশ এবং ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ৬৯-এর গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি সব রাজবন্দীদের মুক্তির পর মুক্তিলাভ করেন শেখ মুজিব। ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ৬ দফা দাবির পক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দলকে জনগণ বিজয়ী করলেও স্বৈরাচারী পাকিস্তানি শাসকরা সরকার গঠন করতে না দিলে আবারও বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ঐতিহাসিক ৬ দফার স্বপ্নদ্রষ্টা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির পথ প্রদর্শক। প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় তিনি চিরকাল ভাস্বর হয়ে থাকবেন।
আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 6 দফা। আমার মনে হয় তোমরা ভিডিওটা এনজয় করেছো, ভিডিওটা অনেক সুন্দর হবে বা এলাবোরেটলি কিন্তু এটা মানে একটা 6 দফা একটা আউটলাইন দিয়েছে। শুধু তাই না, 6 দফার পাশাপাশি যা হয়েছে সেগুলো একটা আউটলাইন দিয়েছে। তার মানে আমি স্লাইডে যা পড়াবো তার সামারি অলরেডি তারা করে দিয়েছে। আমার পড়া কিন্তু এখন আর খুব বেশি নাই, মানে 3টা স্লাইড বাকি আছে। যা যা পড়াবো তোমরা এটা জেনেও গেছো ইতিমধ্যে, বুঝছো? আচ্ছা, এখন আচ্ছা এখন এই দেখো এই সেই জিনিসটা, এর নাম হচ্ছে আগরতলা মামলা, যেটা কথা বলছিলাম আমি। যে জিনিসটা ফাঁস হয়ে যায়, ফাঁস করা হচ্ছে মির্জাফরের মতো আমির হোসেন। সে গিয়ে বলে দেয় যেরকম একটা গোপন পরিকল্পনা চলছে, রাষ্ট্রহিতের মামলা তো হয় বঙ্গবন্ধু সহ আরো 34 জনের বিরুদ্ধে। বঙ্গবন্ধু সহ আরো 34 জনের বিরুদ্ধে। তাহলে মোট কয়জন? 35 জন। এই তো বঙ্গবন্ধু প্লাস 34 ইজ ইকুয়াল টু 35 জন। মামলার নাম কি? আগরতলা সদর মামলা। ঠিক আছে। এবং এই যে আগরতলা সদর মামলা, এটা তোমার জারি করা হয় মিনিট। আচ্ছা, এই যে আগরতলা সদর মামলা জারি করা হয়, এটা জারি করা হচ্ছে তোমার আমরা বলি তোমার 3রা জানুয়ারি 1968। ঠিক আছে, 3রা জানুয়ারি 1968। এবং বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হচ্ছে 18 জানুয়ারি 1968। বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হয় কবে? ঠিক তার কিছুদিন পরে 18 জানুয়ারি তারিখে বঙ্গবন্ধুকেও গ্রেফতার করে ফেলা হয়। ঠিক আছে, আমি অনেক 69 লিখেছি, সরি, 68 মুখে বলেছি, এটা লিখেছি। বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হয় 18 জানুয়ারি 1968। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে। আচ্ছা, এখন এই যে আমাদের বঙ্গবন্ধুর মানে মানে বঙ্গবন্ধু গ্রেপ্তার করা হলো, এই বিরুদ্ধে কিন্তু মানুষ অনেক প্রবল মানে ক্ষোভে ফেটে পড়ে। ঠিক আছে, মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং ধীরে ধীরে তারা আরো অনেক কিছু আজে বাজে কাজ করে। এখন আমরা অনেক খেপে যাই, বুঝছো? যেমন ধরো তারা যেগুলো করে, তারা এই যে আমি কথা বল, এই যে ধরো এই যে আসামি যারা আছে 35 জন, 17 নম্বর আসামি স্বাধীন জৌরুলককে তারা জেলখানায় হত্যা করে। তারপরে ধরো 18 জানুয়ারি তারিখে, সরি 20 জানুয়ারি তারিখে, ঠিক আছে, সম্ভবত 20 জানুয়ারি তারিখে, 20 জানুয়ারি তারিখে হচ্ছে তোমার তারা মানুষের উপর গুলি চালা। 20 জানুয়ারি 1969, মানে 1 বছর পরে। আন্দোলন তো ধীরে ধীরে বেড়েছে। দেখা যাচ্ছে 20 জানুয়ারি 1969-এ তোমার তারা মানুষের উপর গুলি চালায়। গুলি চালালে হচ্ছে আসাদ নামে একজন মানুষ মারা যায়। যারা ঢাকায় তারা হবে জানো, আসাদ গেটের নাম শুনেছ? নাম ছিল আইয়ুব গেট। আইয়ুব গেটের নাম জায়গায় এখন আসাদ গেট নামকরণ করেছে। এটা উনি মারা যান হচ্ছে তোমার 20 জানুয়ারি 1969। এবং আসলে শুধু তাই না, আরো অনেককে তারা মেরে ফেলছে। যেমন ধরো 18 ফেব্রুয়ারি তারিখে তারা মেরে ফেলা হচ্ছে ডক্টর শামসুজ্জোহাকে। ডক্টর শামসুজ্জোহা, হ্যাঁ, হু ইজ দিস গাই? ইজ ফ্রম রাশিয়া ইউনিভার্সিটি। আর ইউ? ডক্টর শামসুজ্জোহা। বলা হয় তাকে মুক্তিযুদ্ধের আগে শহীদ হওয়া প্রথম বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা। আমরা জানি কি সকল বুদ্ধিজীবীদেরকে 1971 সালে 14 ডিসেম্বর পাকিস্তানিরা মেরে ফেলে দেশকে মেধাশূন্য করে দেওয়ার জন্য। ডক্টর শামসুজ্জোহা সেই বুদ্ধিজীবী যাকে পাকিস্তানিরা 1971-এ আগেই মেরে ফেলছে। 1969 সালে তারা মেরে ফেলছে, তাকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, তো এটা উনি হচ্ছে সেই রকম একজন বুদ্ধিজীবী। আচ্ছা, তো এখন আমাদের এই যে তোমার এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, এটার বিরুদ্ধে মানুষজন একদম খুবই ফেটে পড়ে। রাজধানী দেখতে পাচ্ছ ছবিতে, একটা ছোট বাচ্চা, সেও কিন্তু রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে এসে সেও কিন্তু তোমার মানে সবকিছু মানে মানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ফিউরিয়াস হয়ে গেছে। এবং এই সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে 22 ফেব্রুয়ারি তারিখে, ঠিক আছে, 22 ফেব্রুয়ারি 1969 তারিখে আমাদের এই মামলাটা কিন্তু তুলে দেওয়া হয়। ঠিক আছে, মামলাটা তুলে দেওয়া হয়। এবং তো এই মামলাটা হচ্ছে তুলে দেওয়া হয় এবং তোমার বঙ্গবন্ধু সহ আরো যারা আছে ওদেরকে হচ্ছে পুলিশ মানে সরকার মুক্তিতে বাধ্য হয়। ঠিক আছে, আচ্ছা, এবং 23 ফেব্রুয়ারি তারিখে বঙ্গবন্ধুকে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 23 ফেব্রুয়ারি 1969 তারিখে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তোফায়েল আহমেদ করে রেসকোর্স ময়দানে, বা আমরা এখন এটাকে সোহরাওয়ার্দী উদ্যান বলে চিনি।
22 এবং 67। এখন তুমি চিন্তা করো, যখন কোনো মানুষকে তোমার, তুমি সত্যির পথে থাকো, তুমি যদি মানুষের জন্য কাজ করো, তুমি যদি ন্যায়ের পথে থাকো, তোমাকে পৃথিবীর কোনো মানুষকে দাবিয়ে রাখতে পারবে না, ঠিক আছে? আমি তো এখানে তাই দেখতে পাচ্ছি। ওকে, তো আরেকটা জিনিস তোমাদের একটু বলি, এই যে রাষ্ট্রহিতে হয়েছে, রাষ্ট্রহিতের মামলা কি, রাষ্ট্রহিতের মানে শাস্তি কি? রাষ্ট্রহিতের শাস্তি বলা হচ্ছে তোমার যে মৃত্যুদণ্ড, ঠিক আছে? বাট কথা হচ্ছে কি যে তোমার মেন্টাল টর্চার বলে একটা কথা আছে, ঠিক আছে? বঙ্গবন্ধু কাছে কি করা হতো? মেন্টাল টর্চার করা হতো। ধরো যখন মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, মৃত্যুদণ্ড ঘোষণা করার পর তোমার বঙ্গবন্ধু কবর করা হয়েছিল। মৃত্যুদণ্ড ঘোষণা ফাঁসির রায় যারা হবে তার কবর করতে হবে না, বঙ্গবন্ধুর কবর করে প্রতিদিন সকালবেলা একবার করে বঙ্গবন্ধু নিয়ে যেত কবরের কাছে, কে বলতো এটা আপনার কবর, আপনাকে এটা আপনার জন্য করা হয়েছে। তো বঙ্গবন্ধুকে বলতেন যে তোমার ভয় করে না? বঙ্গবন্ধু বলতেন যে আমি শ্রীগালের মতো বাঁচতে চাই না, আমি শিয়ালের মতো বাঁচতে চাই না, আমি যতদিন বাঁচবো আমি বীরের বেশি বাঁচতে চাই, ঠিক আছে? তার মানে তুমি যদি সত্যি বলা থাকো, তুমি যদি তোমার নিজের ঘাড় উঁচু রাখো, সবাই তোমার কাছে মাথা মাথা করবে একদিন। তো দেখো, এত কিছু হওয়ার পর আমরা কি চাচ্ছিলাম? নির্বাচন চাচ্ছিলাম, সেই 1947 সাল থেকে আমরা বলতেছি দেশ ভাগ হয়ে 47-এ নির্বাচন তো দেয় না, কিছু দেয় না তো। আচ্ছা, অবশ্য অনেক অনেক বলার পর 70 সালে তারা নির্বাচন দিচ্ছে, করতে 70 সালে তারা নির্বাচন দিছে। এক মিনিট, 70 সালে নির্বাচন দিছে। তো নির্বাচন যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রথম জাতীয় পরিষদ নির্বাচন, এটা দেখা যাচ্ছে 7 ডিসেম্বর 1970-এ, আর পারিশ্রমিক নির্বাচন হচ্ছে 17 ডিসেম্বর 1970। আচ্ছা, এটা কি জিনিস দেখো একটু। তো এটা হচ্ছে যে আমাদের জাতীয় পরিষদ নির্বাচন 7 ডিসেম্বর, জাতীয় পরিষদের টোটাল আসন হচ্ছে 313টা, যার মধ্যে পূর্ব পাকিস্তান আসন ছিল হচ্ছে 169টা। আওয়ামী লীগ এই 169টার মধ্যে 67টাই পায়, চিন্তা করো, একদম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। শুধু তাই না, তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলি, আসন সংখ্যা 313টা টোটাল পাকিস্তানে। হ্যাঁ, টোটাল পাকিস্তানে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই, আমার কয়টা আসন পেলে আমি পুরো পাকিস্তানে লিড করতে পারবো? কয়টা আসন পেলে একটু ম্যাথ করো দেখি, তোমার ম্যাথ আমি কোশ্চেনটা বোঝাতে পারছি কিনা। টোটাল আসন সংখ্যা 313টা, কয়টা আসন পেলে আমি টোটাল পাকিস্তানের লিডার হবো? কয়টা আসন পেলে পুরো পাকিস্তান আমি চালাতে পারবো? আমাকে বলো। ম্যাথ করো তোমরা একটু। এই তোমরা ভুল অঙ্ক করো কেন? তোমরা কি ম্যাথটা করো অনেকদিন নাকি? একটা ভুল অঙ্ক করছে, এটা হচ্ছে 157টা, তাই না? হিসাব করো না, 2 দ্বারা 2 দ্বারা ভাগ দাও, কত আসে? 2 দ্বারা ভাগ দিলে কত আসে? এটা 56.5। আমার 57টা আসন যদি কেউ পায়, আমার পুরো পাকিস্তান সে চালাবে। আমরা পাইছি কত? 167টা, লায়া কত? 57, পাইছি কত? 67। আমরা পুরো পাকিস্তান সংগ্রহ, আমরা পুরো পাকিস্তান সংগ্রহ করছি, বুঝছো? তা আমাদের সরকার গঠন করতে দেয় নাই। আর প্রাদেশিক পরিষদ মানে তখন আবার আইনসভার 2টা কক্ষ ছিল, একটা জাতীয় পরিষদ, একটা প্রাদেশিক পরিষদ, মানে কেন্দ্রে একটা সরকার, প্রাদেশিক একটা সরকার, বুঝছো? কেন্দ্রের একটা নির্বাচন দিচ্ছে, প্রাদেশিক নির্বাচন দিচ্ছে। প্রাদেশিক সরকারের আসন ছিল 310টা, কয়টা পাইছি আমরা? 298টা। চিন্তা করো, সবই আমরা পাইছি, তাও দুঃখজনক হলো তারা আমাদেরকে ক্ষমতায় বসতে দেয় না। দুঃখজনক। তারা চিন্তা করছে যে তারা ক্ষমতা কোনোভাবে ছাড়বে না। শেষ পর্যায়ে গিয়ে পাকিস্তান একটা কথা বলে যে এদেশের মানুষ চাই না, মাটি চাই। যে কোনো মূল্যে দেশের মানুষ আমরা মেরে ফেলবো, তবুও আমরা ক্ষমতা চাই, এদেশের ভূমি চাই, আমরা ল্যান্ড চাই, ঠিক আছে? এটা হচ্ছে ওনারা বলে। এবং এজন্যই 1971 সালের 25শে মার্চ রাতে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়, মেরে ফেলা হয় অনেক নিরীহ মানুষদের, কোনো দোষ ছিল না, কোনো কারণ ছাড়া এদেরকে মেরে ফেলা হয় একদম নির্বিচারে। শুরু হয় মুক্তিযুদ্ধ এবং এক পর্যায়ে গিয়ে আমরা স্বাধীনতা লাভ করি। আজকের পর এটুকুই পর্যন্তই ছিল। তো তোমাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে আজকে পড়াটা কম, ইচ্ছা করে কমাইছি। কেন কমাইছি? আমি প্ল্যান করেছি তোমাদের জন্য ক্লাস সংখ্যা বাড়াতে, তোমরা পড়াটা আরো এনজয় করো, ঠিক আছে? তো পড়াটা এনজয় করার জন্য
পড়া কমাইছি, কিভাবে কমাইছি দেখো। তোমার একটা জিকে ক্লাস নোট বানানো হয়েছে মাত্র 5 পৃষ্ঠা। আগে ক্লাস নোট ছিল কত, 11 না 16 পৃষ্ঠার মতো মনে ছিল। এই ক্লাসের নোট হচ্ছে মাত্র 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা তোমরা যদি 5টা পৃষ্ঠা পড়ে পরীক্ষা দাও ইনশাআল্লাহ কিছু লাগবে, মাত্র 5টা পৃষ্ঠা পড়বা। বই পড়তে বলে খুবই ভালো, বইতে কোশ্চেন সহ আছে, কোশ্চেন গুলোকে আমি আলাদা করে কোশ্চেন গুলো বাদ দিয়ে শুধু চিফ টেক্সট হিসেবে আমি এই কয়টা পেজ লিখেছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা পড়তে বই পড়লে আরো ভালো। আচ্ছা, অনেকে কমেন্ট করছে ভাই কাকমারি সম্মেলন পড়াবো না। কাকমারি সম্মেলন ভাই অত ইম্পর্টেন্ট নেই যে আমি পড়াই নেই। কাকমারি সম্মেলন হচ্ছে বইতে আবার দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিছুই না। কারণ কাকমারি সম্মেলন হচ্ছে তোমার ভাষা নিয়ে নেতৃত্ব হয়, টাঙ্গাইলের সন্তোষ 57 সালে হয়েছিল, ঠিক আছে। এইটুক পড়লে এর বাড়ি কিছু লাগবে না, ওকে, আর কিছু লাগবে না। কাকমারি সম্মেলন মূলত তোমার ওই পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে, পশ্চিম পাকিস্তানের নীতিগুলোর বিরুদ্ধেই কিন্তু আমরা করছি। আর একটা কথা বলে রাখি, যে শহীদ সোহরাওয়ার্দী কিন্তু তোমার প্রথম দিকে পাকিস্তানের সাপোর্টার ছিলেন, পরে আমাদের সাপোর্টার হয়েছে। এটা কারণ ছিল কি, মানে মানুষের মোহ কেটে যেতে সময় লাগে আর কি। ধরো বঙ্গবন্ধু কিন্তু চাইতেন পাকিস্তান হোক, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র থাকুক, হিন্দুদের আলাদা রাষ্ট্র, বঙ্গবন্ধু চেয়েছেন এটা, ঠিক আছে। কেন চেয়েছেন? মানুষ ভেবেছে এটা করলে ভালো হবে। পরবর্তী যখন দেখেছে মানুষ তারা আমাদের বৈষম্য করছে, তখন ধীরে মানুষের মোহ কেটে যায়, বুঝছো। এবং অনেক মানুষই চাইতো যে পশ্চিম পাকিস্তান ভালো, কিন্তু যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন দেখা যায় তারা নির্বিচারে মানুষ মারতেছে, তারা মা বোনের ধর্ষণ করতেছে, তখন কিন্তু অনেকে এটা সাপোর্ট দেয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে প্রথম দিকে ভাবতেন যে পশ্চিম পাকিস্তান এখনো ভালো আছে, তখনও ভালো ছিল, আসলে অত খারাপ কিছু তখনও করে নাই। তো এরপরে হচ্ছে আমাদের যেটা হয় যে উনিও পরবর্তী মানে পূর্ব পাকিস্তানের পক্ষে থাকেন। আচ্ছা, আজকে পড়া হচ্ছে জিকে বই 1.10 1.11 টপিক, 99 পৃষ্ঠা থেকে, ঠিক আছে। তোমরা ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আসলে তোমাদের ক্লাসটা এনজয় করেছো, আমি চেষ্টা করি সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের ক্লাসটাকে এনজয়েবল ভাবে রিপ্রেজেন্ট করতে। শেষ কথা, ডোন্ট স্টপ আনটিল ইউ আর প্রাউড। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। ভাই জিজ্ঞেস করছো ভাইয়া আমির হোসেনকে, আমির হোসেন হচ্ছে কিছুই না, বঙ্গবন্ধুর মিটিং একজন ছিল, একজন নেতা ছিলেন, একটা বিশ্বাসঘাতকতা করে এই মিটিং এর খবরটা পাকিস্তান সরকারকে বলে দেয়। জাতীয় পরিষদ হচ্ছে তোমার কেন্দ্রের সরকার, কেন্দ্রের সাথে শাসন করে। প্রাদেশিক পরিষদ হচ্ছে আমাদের প্রদেশগুলো শাসন করে। যেমন ধরো নরেন্দ্র মোদী সে জাতীয় পরিষদে বসে আছে, মমতা ব্যানার্জি সে পশ্চিমবঙ্গের প্রাদেশিক পরিষদে বসে আছে, বুঝছো। আচ্ছা ভাই, সেন্টি কি এখনো বুঝেনি, সেন্টি বোঝা লাগবে না, সেন্টি মানে মনে মনে কষ্ট পাওয়া, বুঝছো, সেন্টি মানে কষ্ট পাওয়া। আচ্ছা, আর ভাইয়া কালকের এক্সামে তোমার এই টপিকগুলো থাকবে, আর গ্রুপের পিডিএফ আমি নিজে অ্যাপে আপলোড করে দিচ্ছি, আমি নিজে হাতে আপলোড দিব, আমার ক্লাসে আমি নিজে আপলোড দিই, আমার ভালো লাগে এটা করতে, যে আমার কাজ আমি নিজে শেষ করে ফেলি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেক অনেক ভালো বাচ্চা, অনেক অনেক শান্তশিষ্ট, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ, আমাদের দোয়া করো, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।